আমার এই শখের চ্যানেলটাকে ছেড়ে দিতে হবে, এটাই ভেবেছিলাম। কতদিন আর মিথ্যা কথা বলা যায়? আর মিথ্যা কথা বললে কন্টিনিউ ব্লগ আপলোড করা যায় না। যারা মনে করো যে নিত্য নতুন অনেক কিছু কিনে দেখায়, ওদের কিন্তু ভিউজ বেশি হলেও প্যারা বেশি থাকে। অবশেষে কাজের আপা পেয়ে গেলাম, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক যে কীভাবে আমার প্রতি এত রহমত করলো আমি আসলে ভাবতেও পারতেছি না। আলহামদুলিল্লাহ 1 মাস হয়ে গেল, উনি একদিন মিস দিয়েছে আর একদিনও মিস দেয়নি। এটা বলার পরে উনি অনেক বেশি খেপে গিয়েছিলেন। বলতেছে আমি আপনার কাজ করবো না, আপনি অন্য কোনো বউ রাখেন। তোমাকে দিয়ে কাজ করানো আর মোর থেকে পিছনে ঘুরে একই কথা। নাইমামা থেকে কানামা ভালো। মানে উনি আমাকে দেখে নিজে অবাক হয়ে যাচ্ছেন আর কি। আমি তো মনে মনে ধরেই নিয়েছিলাম যে উনি আমার কাজ করবে না, হয়তো বা আমাকে এক্সকিউজ দেখাচ্ছে না করার জন্য। এই দেখো, প্রথম প্রসঙ্গটা তোমাদের কাছে সম্পূর্ণ বলাই হয়নি, ওই প্রসঙ্গটা এখনো বাকি রয়ে গেল। আসসালামু আলাইকুম। আমার চ্যানেল এবং পেজে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। তোমরা সবাই কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে ভালোই আছো। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। দেশে এবং বিদেশ থেকে যারা আমার ভিডিওটি দেখতেছো তাদের সবাইকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা। নতুন আরও একটি ব্লগ নিয়ে আবার তোমাদের সামনে হাজির হলাম। আমি তো ভেবেছিলাম যে আজকে আমার ব্লগ ভিডিও আপলোড করা হবে না। ব্লগ ভিডিও তো আপলোড করেই দিয়েছি, কিন্তু ব্লগ ভিডিও ছাড়া হবে না। আবার এটাও ভেবেছিলাম যে আর হয়তো বা কোনো দিন এই চ্যানেলে কাজ করতে পারবো না। আমার এই শখের চ্যানেলটাকে ছেড়ে দিতে হবে, এটাই ভেবেছিলাম। কালকে রাত্রে শুয়ে শুয়ে এগুলোই ভেবেছিলাম। রাত্রেবেলা ঘুমাতে পারিনি। কালকে সকাল থেকে আমার উপরে অনেক বেশি ঝড় গিয়েছে। কি হয়েছে এখন সেটা তোমাদেরকে বলি। তোমরা তো জানোই যে আমি যে ব্লগ ভিডিও ছাড়ি এগুলো আসলে বাবুর আব্বু জানে, কিন্তু উনি কখনো আমার ভিডিও দেখে না। আমি ওনাকে 2 একদিন দেখিয়েছিলাম, উনি পছন্দ করেনি। বলতেছে এটা কেমন কথা হইলো, এগুলো কী বলতেছে, এগুলো বলা কোন কথা হইলো, আরও অনেক কথা। তো ওনার এসব পছন্দ না। তো যাই হোক, আমি মনে করো যে এরপর আর ওনাকে দেখাইনি, কিছু বলিও নি। কী দরকার শুধু তো ঝামেলা বানানোর। তো আমি তো অনেক ভিডিও ছাড়ছি এই চ্যানেলে, তোমরা সবাই জানো। ম্যাক্সিমাম ভিডিও তো আমার হাজব্যান্ডকে কেন্দ্র করে। আসলে কী আর করার বলো, উনি যেমন করে তেমনই তো বলবো, তাই না? আমি তো বাড়িয়ে বাড়িয়ে কিছু বলতে পারবো না, আবার কমিয়ে বলতে পারবো না, আর তাছাড়া মিথ্যা করে কিছু বলতে পারবো না। যেভাবে আমি আসি সেভাবেই তো বলতে হবে। কতদিন আর মিথ্যা কথা বলা যায়? আর মিথ্যা কথা বললে কন্টিনিউ ব্লগ আপলোড করা যায় না। কারণ কন্টিনিউ ব্লগ আপলোড করতে গেলে মনে ইচ্ছা বা আগ্রহটা লাগে। সেই ইচ্ছা বা আগ্রহ আমি কোনোটাই পাবো না যদি আমি মিথ্যা কথা বলি। যেমন ধরো আমি রান্না করতেছি, আমি একটা ভালো পদে রান্না করতেছি, সেটা নয় বললাম। এখন আমি তো আর ওভাবে করে ঘর ধরে কাজ করি না, ওভাবে করে পরিষ্কার করি না যে আমি সেগুলা বলবো, বা আমি তো আমার ঘরের মূল্যবান আসবাবপত্র দেখাচ্ছি না। মানে আমি তো শো অফ করতেছি না, তাই না? যেগুলো মানুষ করে সেগুলো তো আমি করতেছি না। আজকে আমার ঘর ভর্তি ফার্নিচার থাকতো, আমার ঘরে অনেক কিছু থাকতো, তাহলে আমি দেখাইতাম বা বলতাম যে আমি অনেক সুখে আছি, আমার ঘরে এটা আছে ওইটা আছে। আমি সুন্দর বিছানা চাদর বিছাতাম, সবাইকে দেখাতাম। সুন্দর সুন্দর বালিশ দিতাম, সুন্দর বালিশে কুশন দিতাম, পাপোশ রাখতাম, জানালা পর্দাগুলো সুন্দর করে দিতাম, পুরো ঘরের লাইটিং করতাম। মানে ঘরের অবস্থা অন্যরকম করে রাখতাম। তাহলে না সেক্ষেত্রে আমি ওইগুলো দেখি বা ওগুলো বলে আমি আমার ভিডিওটা আপলোড করতে পারতাম কন্টিনিউ। তাও তো কষ্ট হয়ে যেত, কারণ কন্টিনিউ নতুন নতুন কিছু আনতে হবে। এক জিনিস তো মানুষ তো আর প্রতিদিন দেখবে না। তো সেগুলো তো আমি করতে পারছি না, তো আমি কী দেখাবো, কী বলবো? যারা মনে করো যে নিত্য নতুন অনেক কিছু কিনে দেখায়, ওদের কিন্তু ভিউজ বেশি হলেও প্যারা বেশি থাকে। যেমন ধরো আজকে একটা আইটেম কিনে দেখালো, কাকে কিন্তু আরেকটা আইটেম কিনে দেখাতে হবে। না হলে কিন্তু ওর ভিউয়ার্সরা ওর ভিডিও দেখবে না। কীভাবে দেখবে? ওরা তো সেগুলো দেখেই আসছে চ্যানেলে, ওরা তো আর ওর ভিডিও দেখে আসেনি। ও কী কিনেছে সেটা বোধ আকৃষ্ট হয়ে এসেছে। তো এইভাবে করে কয়দিন আর ভিউয়ার্সদেরকে ধরে রাখা যায়, কয়দিন আর সাবস্ক্রাইবারকে ধরে রাখা যায়? যায় না, কারণ প্রতিদিন একটা মানুষের পক্ষে নিত্য নতুন জিনিসপত্র কেনা সম্ভব না। আর কিনলেও সেটা সুন্দর করে সাজিয়ে রেখে ভিডিও আপলোড করা, সেটা অনেক কষ্টকর হয়ে যায়। আমি তো অনেকেই দেখেছি যে যারা এগুলো করে ওরা কন্টিনিউ ভিডিও আপলোড করে না। দেখা গেলো যে যখন কোনো কিছু কিনে তখন ভিডিও আপলোড করে, এছাড়া করে না। এরকম করতে করতে সে চ্যানেলটা হারিয়ে যায়, কারণ সে আর কোনো কিছু কিনতে পারে না, বা তার কাজ করার আগ্রহ থাকে না। কীভাবে থাকবে? সে তার মনের কথাগুলো বলতে পারে না, সে কিছুই বলে না, সে শুধু শো অফ করে। এভাবে করে তার চ্যানেলে কাজও করা হয় না। শো অফ করার কারণে প্রথম অবস্থায় তার ভিউজ বেশি হয়, ভিডিও ভাইরালও হয়, সাবস্ক্রাইবার অনেক বাড়ে, কিন্তু পরবর্তীতে তার সেটার কোনো দাম থাকে না। পরবর্তীতে তার ভিউজটা অনেক কমে যায়, তার ভিউজটা আর আগের মতো থাকে না। সে যদি এগুলো না করছে, যদি প্রতিদিন যা করে নর্মালি কাজকর্ম এগুলো যদি দেখাতো, সে যদি তার সম্পর্কে বলতো, তাহলে মানুষ তার প্রতি সেভাবে করে আকৃষ্ট হতো। মানুষ ওই জিনিসপত্রের প্রতি আকৃষ্ট হতো না। তাহলে মানুষ তার সাথে জুড়ে থাকতো, তার সাথে অ্যাটাচ থাকতো। সেক্ষেত্রে তার এগুলো দেখানোর কোনো দরকার ছিল না, বাট সেগুলো করেনি। এই কারণেই তার চ্যানেলে ভিউজটা কমে যায়। তারপরে সে জিদবশত টাকা জমিয়ে অনেক কষ্ট করে অনেক ঝামেলা করে কোনো কিছু কিনলো, আবার একটু ভিউজ বাড়লো, আবার সে একই অবস্থা। এভাবে করে কাজ করা তো কোনো মানেই হয় না। এটা আসলে বড়লোকদের কাজ করা হয়ে যায়। বড়লোকরা এভাবে করে কাজ করতে পারে না, ওদের তো সময় নেই যে এগুলো কিনে কিনে দেখাবে, শো অফ করা। ওদের আর অনেক কাজ থাকে। যাই হোক, কালকে বাবুরাবু বন্ধ ছিল, উনি বাসায় ছিলেন।
তো উনি সকালবেলা নাস্তা খেয়ে বের হয়ে গিয়েছিলেন চাল আনতে। তো আমাদের ওইদিকে কম টাকা দিয়ে আবার চাল পাওয়া যায়, ভালোই চাল পাওয়া যায়। উনি একবার 10 কেজি চাল নিয়ে এসেছেন, সেই চালগুলো অনেক ভালো ছিল, খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যেত আর খুব সুন্দর নরমও হতো। রান্না করতে খুব বেশি পানি লাগতো না, অল্প পানিতেই রান্না হয়ে যেত। তো উনি কাকে গিয়েছিলেন চাল আনতে, চাল পাননি। তো না পাওয়ার পর বলতেছে যে চাল পাইনি, চাল তো মঙ্গলবার বা বুধবার দিবে, তো কীভাবে আনবো। আমি বললাম ঠিক আছে আমাকে বলো, আমি গিয়ে নিয়ে আসবো। বলতেছে তুমি চিনবা না। আমি বলতেছি তুমি দেখা দিলে চিনবো, আমি মহল্লার মেয়ে, চিনবো না। তো বসে ঠিক আছে আমি তোমাকে নিয়ে বেরোবো, তোমাকে চিনিয়ে দিব, এরপর থেকে তুমি চাল নিয়ে আসবা যদি আমি আনতে না পারি। তো কথা বলা পরে সুন্দর আমি ফোনটা কেটে দিলাম, বলছে সে আসতেছে, সে খাবেই। তো হঠাৎ করে সে ফোন দিল, ফোন দিয়ে বলতেছে তুমি এসব কী দিছো ইউটিউবে, ইউটিউবে তুমি কী ভিডিও দিছো। এই কথাটা শোনার পরেই তো আমার পেটে মুছে দিল। ওমা উনি কীভাবে জানলো। তো বলছে হ্যাঁ তুমি মুভি দেখতে গিয়ে ধরা খাইছো, তুমি এটা পাঠাইছো। আমি বলছি না আমি পাঠাইনি এগুলো। বলছে না না তুমি আসো, আমি তোমাকে স্ক্রিনশট দিতেছি। ও মা কিছুক্ষণ পরে উনি বুঝছো আমাকে স্ক্রিনশট পাঠিয়ে দিল, বলতে সেটা আমি তোমার বোনে পাঠাবো, তোমার ভাবিরে পাঠাবো, সবাই পাঠাবো। তুমি আমার নামে বদনাম করে বেড়াও, পুরো দুনিয়াকে সামনে বদনাম করো, এটা করে লাভ কি আছে, সবাই তো তোমারই খারাপ বলছে, তুমি তো ধরা খাইছো, আমার তুমি নিশ্চয় কোনো অনেক কাজ করছো বা অনেক কিছু বুঝছো। তখন কিন্তু সে আমার ভিডিওটা সম্পূর্ণ দেখেনি, জাস্ট যদি ইম্প্রেশনটা দেখছে, ইম্প্রেশনটা দেখে তো উনি ফায়ার। তা আমি আবার সমস্যা করেছি কি মোবাইলে মনে করছে ভিডিওগুলোকে প্রাইভেট করে রেখে দিয়েছি বুঝছো, যাতে করে উনি দেখতে না পারে। তারপর মোবাইলের সাউন্ডটাকে সাইলেন্ট করে মোবাইলটাকে অফ করে রেখে দিয়েছি, কারণ জানি উনি আসলে আমার মোবাইলটা খুঁজবে, তখন আমার মোবাইলটার অবস্থা খারাপ করে ফেলবে। এই কারণে আমি সবার আগে মোবাইলটাকে ঢুকে রাখার চেষ্টা করেছি আর কি। বাচ্চাদেরকে বলেছি বাবা আসলে দরজা খুলবে না, আমাকে বলবে, আমি মোবাইলটা প্রথমে লুকিয়ে রাখবো, তারপর তোমরা দরজা খুলে দিয়ে আসবে। যেমন কথা তেমন কাজ। উনি চলে আসলো, আসার পর তো চিল্লি অনেক কথা, আমার ভিডিওটি স্ক্রিনশট দেখালো, আবার আমার ভিডিওটি দেখালো। আমি আর কি বলবো বলে আমার কিছু বলার নেই। তখন উনি বলতেছে যে তুমি এসব করবা না, মানে অনেক ঝামেলা অনেক কিছু। তারপর আমি বললাম হ্যাঁ আমি করেছি, তুমি করতে পারবা আর আমি পাবো না বলতে, তুমি আমার ফ্যামিলির মানুষ রেখে না আমার বিচার করবা আর আমি তোমার সম্পর্কে এটা বলতে পারবো না। তো বলছে তাই বলে তুমি সবাইকে জানাবা, তবে তুমি সারাদিনে বলবা। আমি বলেছি আমি কাকে বলেছি, আমি আমার সাবস্ক্রাইবারদের বলেছি, যারা আমার ভিডিও সবসময় দেখে তাদেরকে বলেছি। তোমার ফ্যামিলি কোনো লোক আমার ভিডিও দেখে না। বলে হ্যাঁ হ্যাঁ দেখে, আমাকে না দেখে না, যদি দেখতোই তাহলে অনেক আগেই তোমারে বলতো বা কোনো কমেন্টস করতো, কোনো কমেন্টস তো করে না, তোমার ফ্যামিলি কেউ আমার ভিডিও দেখে না। আর তাছাড়া আমার ভিডিওর ভিউজ অনেক কম, যদি তোমার ফ্যামিলির লোকরা আমার ভিডিও দেখতো তাহলে ভিউজ অনেক হইতো, সে তুলনায় তো আমার ভিডিও ভিউসই নেই। তো এগুলো বললেই বাকি, উনি তো আমার কথা বিশ্বাস করেন না, অনেক চেঁচিলি করলো, অনেক কাহিনি করলো। আমি বললাম ভিডিওটা আমি রিমুভ করে দিয়েছি। বলছে না না তুমি ভিডিওটা প্রাইভেট করে রেখেছো, তুমি এটা রিমুভ করোনি। তখন আমি বললাম রিমুভ কেন করব, তুমি জানো না আমার এই ভিডিওতে ডলার ইনকাম হচ্ছে, আমি যদি ভিডিওটা রিমুভ করে দিই তাহলে তো আমার ডলার কেটে যাবে। তারপর উনি বলতেছে ডলার ইনকাম করার দরকার নেই, চ্যানেলে কাজ করার দরকার নেই, বাচ্চাদের সামলাও, ঘরে কাজ করো, ঘরের দিকে খেয়াল রাখো, আরও অনেক কথা। আমি বললাম ঘরে কাজ করবো, ঘরের দিকে খেয়াল রাখবো, ঘরে কোন জিনিসটা তুমি কিনে দাও, ঘরটা গুছাতে হলে কত কিছু কিনতে হয়, কত কিছু লাগে, তুমি কোন জিনিসটা কিনে দাও, তুমি তো কোনো কিছু কিনে দাও না। ভালো মতো রান্না যে করবো সেগুলো তো তুমি আনো না, তাহলে আমি ঘরের কাজটা কীভাবে করব, ভালো রান্না কীভাবে করব। সকালে নাস্তা বানিয়ে রান্নাটা সেরে ফেললাম, দেখলে তো কী রান্না করলাম, বপুরি তরকারি রান্না করেছি আলু দিয়ে ডিম দিয়ে। কালকে কিছু বেগুন তরকারি ছিল, তো সেগুলো খাওয়া হয়নি, সেগুলোও রেখে দিলাম, রান্নাও করে নিলাম, একসাথে মিলিয়ে খেয়ে নিব। ভাতটাও রান্না করে নিলাম। আপুরা তোমরা কি লাইক করেছো, নাকি চুপটি করে বসে আমার ভিডিওটাই দেখতেছো লাইক করোনি? প্লিজ আপুরা লাইক করে দাও, লাইক করে দিলে কাজ করতে অনেকক্ষণ বেড়ে যায়। আর যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে আমার এই ছোট চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাকে আপন করে নিও। ভিডিওটি সম্পূর্ণ দেখার পর একটা কমেন্টস করে দিও, তোমাদের একটা কমেন্টস আমাকে কাজ করার জন্য অনেক বেশি অনুপ্রাণিত করে, তাই অবশ্যই 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 কমেন্টস করবে। কমেন্টস করতে ভুলে যেও না কিন্তু। অবশেষে কাজের আপা পেয়ে গেলাম, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক যে কীভাবে আমার প্রতি এত রহমত করলো আমি আসলে ভাবতেও পারতেছি না। তোমরা তো জানোই যে সখিনা যাওয়ার পরে আমি আর কোনো বুয়া রাখিনি, শুধু শুধু বুয়াদেরকে বলে কাজ করানো, বুয়ারা ঠিকভাবে কাজ করে না, একদিন আসে তো 2 দিন আসে না, তার উপর আবার 6 তারা কাজ করতে ওদের অনেক কষ্ট হয়, এই কারণে সে ঝামেলা জড়ায়নি। এই আপা আমার বাসায় কাজ করেছিল, জায়ানি সারা হওয়ার পরে, যখন প্রথম অবস্থায় সখিনা চলে গেছিলো তখন উনি আমার বাসায় 1 মাস কাজ করেছিল, 1 মাসেরও বেশি সময় ধরে কাজ করেছিল। তো হঠাৎ করে উনি না বলে চলে গিয়েছিল, আমার কাছে ওনার নাম্বার ছিল, ফোন করেছিলাম কিন্তু কোনো উত্তর পাইনি। একদিন সকালবেলা হঠাৎ করে বাসা এসে হাজির, বলল যে আমি অসুস্থ, আমার হাত পা ফুলে গেছে, শরীর অবস্থা অনেক খারাপ হয়ে গেছিলো, এই কারণে বাধ্য হয়ে দেশের বাড়িতে চলে গেছিলাম। দেখলাম যেন আমার হাত পা ফুলে কালো হয়ে গেছে, কীরকম অবস্থা হয়ে গেছে। তো তখন উনি যা পান টাকা পয়সা সেটা হিসাব করে ওনাকে দিয়ে দিয়েছিলাম। এরপরে কয়েক বছর পরে ওনার সাথে আবার দেখা হলো আমাদের বাসায় বিল্ডিংয়ে নিয়ে, যে উনি নাকি আবার কাজ করতে এসেছে, কাজ করতেছে, কয়েক বাসায় কাজও করে। তখন অবশ্য আমার বাসায় খালা ছিল, এই কারণে কিছু বলিনি। তো ওনার সাথে এরকম প্রায় সময় দেখা হতো। তারপর যখন আমার বাসায় কাজ করার জন্য কোনো লোক ছিল না, তখন অনেকে বলেছিলাম যে আপনি কাজ করবেন, আমার এক কাজ করলেই হবে। তখন অবশ্য জায়ান সারা আর সাউদা ছিল, তো উনি এক কাজ করতে রাজি হয়েছিলেন। তো বললো যে এক কাজ করতে কত লাগবে। আমি যখন ওনাকে দিয়ে ফার্স্ট কাজ করেছিলাম তখন 600 টাকা করে দিয়েছিলাম। তো এখন তো কাজের রেট বেড়ে গেছে, তো উনি 1000 টাকা নিজে কাজ করবে না, কমেও করবে না। তখন আমি অবশ্য খালাকে 800 টাকা করে দিতাম, এই কারণে ওনাকে 800 টাকা বলেছিলাম, কিন্তু উনি রাজি হননি।
বলতেছে আপনার কাজ চেঞ্জ করে করতে হবে, একদিন খরমের সাথে কাপড় চোপড় ধোয়া, এভাবে করে কাজ করলে আমি 800 টাকা দিয়ে করবো না, আমাকে 1000 টাকাই দেওয়া লাগবে। তো এই কারণে আমি ওনাকে কিছু বলিনি, মানে ওনাকে রাখবো সেই ব্যাপারে কিছু বলিনি তখন। তো পরবর্তীতে আমার মনে হলো 200 টাকা কমার বেশি কি, ওনাকে বলেই তো হয়তো, কাজের লোকরা অনেক কষ্ট হচ্ছে, তো ওনাকে বলি। তো ওনাকে ফোন দিয়েছিলাম কিন্তু কোনো রেসপন্স পাইনি। তারপর সকিনা আসলো কাজ করতে, জুনায়েন তখন বেডে ছিল। সকিনার সাথে তো আমার রাস্তায় প্রায় সময় দেখা হতো। তো তখনও একটু বলেছিলাম, ওকে রিকোয়েস্ট করেছিলাম, এখানে ও এসেছিল। তারপর তো তোমার জানোই যে কীভাবে করে কাজ করবো, করে তো করে না। তো ওর চলে গেল। তো আমি তো পরে আর কোনো বুয়া রাখিনি। তো সেদিন হঠাৎ করে ওনার সাথে দেখা হলো, বললাম আপনি কি কাজ করবেন, আমার তো কাজ করানো খুব জরুরি। তখন আমি আবার 2 কাজের কথা বলেছিলাম, এক কাজের কথা বলে করে কি না করে। তাছাড়া আমার 2 কাজ করাও খুব জরুরি ছিল। তখন ছিল রমজান মাস, তো উনি বলতেছে আমার তো এখন অনেক কাজ আছে, আমি এই মাসে কাজ করতে পারবো না, আমি ঈদের পর থেকে করবো। আমি বললাম এই মাসে কাজ করেন না, অনেকগুলো কাপড় চোপড় জমে আসে, কাপড় চোপড় ধোয়া লাগবে, ঘরের অবস্থা অনেক খারাপ হয়ে গেছে। তখন বলছে না, এই মাসে কাজ করা সম্ভব না, আমার হাতে অনেক কাজ আছে, ঈদের পরে কিছু কাজ থাকবে না, তখন আমি করতে পারবো। আমি তো মনে মনে ধরেই নিয়েছিলাম যে উনি আমার কাজ করবে না, হয়তো বা আমাকে এক্সকিউজ দেখাচ্ছে না করার জন্য। তারপর আমি ওনার নাম্বার নিলাম, ওনাকে বললাম যে আমি ঈদের পর আপনাকে ফোন দিব, আপনি চলে আসেন, বা আপনি 1 তারিখে চলে আসেন। তো বলছে ঠিক আছে, আমি চলে আসবো। তো 1 তারিখ চলে আসলো, তো উনি কার সাথে আসবে, আসে নাই। আমি ভাবলাম ঠিক আছে, উনি হয়তো বা আসবে না। তারপর চিন্তা করলাম একটা ফোন করে দিই, পরে ভাবলাম দূর, উনি আসে তো আসতোই, কাজ করবে উনি, ওনার ঠেকা, আমার কি ঠেকা। তারপরে আমি মোবাইলে টাকা পড়েছিলাম যে ওনাকে একটা ফোন দিয়ে দেখবো উনি আসলে কি বলে। তো যেদিন আমি এটা ভেবেছিলাম তার পরের দিনই উনি বাসায় এসে হাজির। কী ব্যাপার, উনি বাসায় আসছে, বলতেছে আপনার বাসায় দরজা ধাক্কাচ্ছে, কেউ খুলতেছেন না। আমি 1 তারিখ এসেছিলাম কিন্তু কাউকে পাইনি, অনেকক্ষণ ধরে দরজা ধাক্কিয়েছিলাম। আমি তো অবাক, আমি তো বলতেই পারি না। আসলে একবার বাসকাতে আওয়াজ পেয়েছিলাম, আমাদের বাসাতে কেউ আসেন না, একমাত্র তারা আসে তো 1 তারিখে। তো এই কারণে আসলে বুঝতে পারিনি কে এসেছে বা আসেনি। তো তখন ওনার সাথে কথা বললাম, সব কিছু ঠিক হলো। তো উনি বলছে আজকে থেকে কাজ করবে, 2-3 তারিখ থেকে উনি কাজ করা শুরু করলো। আমি বললাম মিস দেওয়া যাবে না, আমার বাচ্চারা আছে, বাচ্চাদের কাপড় দিতে অনেক কষ্ট হয় আমার। তো বলছে ঠিক আছে, উনি মিস দেবে না, খুবই সমস্যা না হলে মিস দেবে না। আলহামদুলিল্লাহ 1 মাস হয়ে গেল, উনি একদিন মিস দিয়েছে, আর একদিনও মিস দেয়নি। তাও সে একদিনে উনি মিস দিত না, ওনার বাসার নিচে পানি জমেছিল, উনি আসতে পারেনি। ওদিন আবার শ্রমিক দিবস ছিল, আমি ভেবেছিলাম হয়তো বা উনি সেখানে আসেনি। আমি ওনাকে বলেছিলাম আপনি যদি মিস দেন আমাকে একটা ফোন দিয়ে বলে দিন, বা আপনি আমাকে তার আগের দিন বলে দিন, আমি আর আপনার জন্য অপেক্ষা করবো না। তো উনি সেটাও করতে পারেননি। যাই হোক, মাত্র একদিন মিস দিয়েছে। ওনার কাজ মোটামুটি ভালো, খুব যে ভালো সেটা বলবো না। উনি খুব কম সময় দিয়ে কাপড় চোপড় ধোন। একদিন আমি বলেছিলাম যে আপা আপনি 5 মিনিটে কিসে কাপড় চোপড় ধোন। আমি আপনাকে বলেছি যে কাপড় চোপড় অল্প ধোন, আপনি তো অল্পই ধোন। আপনি যতটুকু পারেন অতটুকু ধোন, কিন্তু সুন্দরভাবে ধোন। আপনি এত কম সময় কীভাবে ধোন? আমি নিজেও তো 5 মিনিটে কাপড় ধুতে পারি না, অল্প কাপড় হলেও। বাবুর আব্বু তো 10-15 মিনিট সময় লাগে, আপনি 5 মিনিটে কীভাবে কাপড় ধোন? এটা বলার পরে উনি অনেক বেশি ক্ষেপে গিয়েছিলেন। বলতেছে আমি আপনার কাজ করবো না, আপনি অন্য কোনো বুয়া রাখেন। আমি বললাম আপনাকে আমি বললাম আপনি যদি সুন্দর করে কাজ করেন, আপনাকে তো আমি বলিনি যে আপনাকে বেশি করে কাপড় চোপড় ধোয়া লাগবে। আপনি তো কাপড় চোপড় অল্প করেই ধোন, তাহলে সুন্দর করে ধোন, একটু সময় নিয়ে ধোন। আপনি 5 মিনিটে কীভাবে ধোন? আপনি কি কাপড় চোপড় আসার দেন না? বলে আমি সব কিছু করি, আপনাকে কে বলছে 5 মিনিটে কাপড় দেই আমি? আমি বলতেছি আমি মাত্র মোবাইল দেখলাম, মোবাইলে দেখলাম যে আপনি 5 মিনিটে ঢুকলেন না আসলেন, তখন আর কিছু বলে না। এরপর থেকে ওদের একটু সময় নিয়েই ধোয়, তবে ম্যাক্সিমাম 10 মিনিট বা 7 মিনিট 8 মিনিট এরকম আর কি হয়, এর বেশি হয় না। যাই হোক, আমি আর কিছু বলিনি। নাইমামা থেকে কানামা ভালো। আমার যে অবস্থা এখন, আমি কাজ করতে পারবো না, সেই পরিস্থিতিতে আমি নেই, সে অবস্থাও আমার নেই। উনি যাই করে তাই আলহামদুলিল্লাহ। উনি না থাকলে তো আমি সেটাও করতে পারি না। এই যেমন ধর আমার ঘরটা এখন পরিষ্কার থাকে, যদিও বাচ্চারা ওই ঘরটা ময়লা করে ফেলে, তারপর মনে করো যে পুরো ঘরটা পরিষ্কার থাকে, ময়লা থাকে না। তারপর দেখো যে কাপড় চোপড় কিন্তু এখন আর জমে থাকে না। আগে তো তোমরা খেয়াল করবে যে কত কাপড় চোপড় নিচে জমে থাকতো, এখন আর সেটা জমে থাকে না। এখন সব কাপড় চোপড় প্রায় ধোয়া হয়ে গিয়েছে। তো উনি অল্প অল্প করে সব কাপড় চোপড় ধুয়ে ফেলেছেন। এই কাজটা কে করে বলো? কেউ কি বাসায় এসে কাপড় চোপড় ধুয়ে যাবে? বাবুরাবু তো কাপড় চোপড় ধোয় না, আমি তো দেখলামই উনি কী কাজ করেন না করে। বুয়া রাখার আগে ওনাকে কিছু বলিনি, উনি শুনলে অনেক চেঁচিড়ি করবে, বুয়াকে কাজ করতে না করবে, বলবে বুয়া লাগবে না, আরও অনেক ঝামেলা করবে। তাই ঠিক করেছি বুয়া যদি কাজ ঠিকমতো করে তখন ওনাকে বলবো। আর উনি বুঝতেও পারছেন, যেহেতু কাপড় চোপড় উনি ধোয় না, কাপড় চোপড় সব ধোয়া যাচ্ছে। তো উনি বুঝেছেন যে কাপড় চোপড় কেউ ধুয়ে দিয়েছে। উনি তো অনেক রাগ করেছেন, কেন আমি বুয়া রাখলাম, আমি এত টাকা দিতে পারবো না, আমার তো সামর্থ্য নেই। আমি বললাম আমার এই অবস্থা, আমি এখন বুয়া রাখবো, বুয়া ছাড়া আমার চলবে না, আমি কোনো কাজ করতে পারবো না। এটা শোনার পরে বলতেছে আমি সব কাজ করে দিব, তোমাকে না বলেছিলাম আমি সব কাজ করে দিব? তখন আমি বললাম তুমি তো কোনো কাজই করো না, কাগজ ভিজে রাখলে কাহিনী করো, ঝামেলা করো, ধো তো ধো না, আর ঘর তো মুছোই না, মাসে একদিনও ঘর মুছো না, তোমাকে দিয়ে কাজ করানো আর মরচাকে পিছনে ঘুরে একই কথা। তারপর অবশ্যই এটা নিয়ে আগে কিছু বলেনি, কিন্তু প্রতিদিন শুধু বুয়ার দোষ করছে, হ্যাঁ বুয়া কাপড় চোপড় ধোয় না, ঠিকভাবে ধোয়, বুয়া তো কম সময় কাজ করে কেন, বুয়া কখন আসে? তো উনি দেখলো যে বুয়া আসে তখন ওনার বন্ধ ছিল। তারপর উনি সে হলো যে আসলে আমি বুয়া রেখেছি। তো বুয়া রাখা নিয়ে উনি অনেক চেঁচারি করেছেন, এখনও করেন কম বেশি। তো তারপরেও উনি তেমন ইয়ে করেন না আর কি, আমি জানি উনি বুয়ার টাকা দিবেন, উনি সবসময় এমন করেন, বুয়া রাখলে উনি ঝামেলা করেন।
পরে ঠিকই বড় টাকা দিয়ে দেন। তাছাড়া আপা তো প্রতিদিনই আসে কাজ করতে, তো উনি যে দোষ তো বেশিটাও পারেন না। আপাকে বলেছে ওনার সম্বন্ধে যে উনি এরকম করে, উনি একটি বদমেজাজি, উনি কিছু বললে আপনি কিছু বললেন না, চুপ করে থাকেন, উনি এরকম বলেই পরে আবার ঠিক হয়ে যায়। তো আপা তো বুঝতে পেরেছে যে আমার হাজব্যান্ড কেমন। আপার সামনে উনি অনেক কথা, আমার নামে অনেক বদনাম, অনেক কিছু বলে, উনি চুপ করে থাকে। উনি আবার আমাকে আবার হাত দিশা দেয়, কিছু বললেন না, চুপ করে থাকেন। উনি বুঝছে যে উনি কীরকম। তো উনি বলতেছে আপনার হাজব্যান্ডটা আসলে অন্যরকম মানুষ, আপনি তো কষ্ট করেন, চারটা বাচ্চা সামলান, এগুলো বুঝে না, উল্টো আপনার সাথে খারাপ ব্যবহার করে। আমরা হলে তো পাগল হয়ে যেতাম, কীভাবে কী করেন আপনি, আপনি কেমনে এত কাজ করেন, কেমনে বাচ্চাদের সামলান। মানে উনি আমাকে দেখে নিজেই অবাক হয়ে যাচ্ছেন আর কি। আগে ছিল 2টা বাচ্চা, এখন 4টা বাচ্চা, আমার কী অবস্থা উনি সব জানেই। ওনাকে দিয়ে আমি বাড়তি কোনো কাজ করাই না। তো একদিন শুধু শিং মাছ কেটে দিয়েছিল, তোমাদেরকে বলেছিলাম যে শিং মাছের জন্য কেটে দিয়েছে, আর রসুন কেটে দিয়েছিল। তাও কাপড় চোপড় ধোয়ার পরিবর্তে করে দিয়েছে, মানে এক কাজের বদলে করে দিয়েছে আর কি। বাড়তি কাজ না, ওনাকে চেঞ্জ করে অন্য কাজ করতে বলে উনি একটু আমতা আমতা করে, মানে মানে করতে চায় না, ওনার চেহারা দেখলে বোঝা যায়, এই কারণে আমি আর বলিও না। উনি আবার 1 মাসের আগেই বলেছে যে উনি কাজ করতে পারবেন, ওনার অনেক কষ্ট হয়, ওনার পায়ে ব্যথা করে, সিঁড়ি দিয়ে উঠতে কষ্ট হয়। তখন আমি ওনাকে বলেছিলাম আমি তো এই বসে আপনাকে করে হেল্প করতে পারবো না, আমাদের বাসা চেঞ্জ করা সম্ভব না, বাবুর আব্বু বাসা চেঞ্জ করবেন না। আর আমি হয়তো বা আপনাকে কাজটা কমিয়ে দিতে পারি, আপনি হয়তো বা আমার বাসায় কাজটা কম করতে পারবেন, কিন্তু সিঁড়ি দিয়ে ওঠে না সেটা আমি আপনাকে কমাতে পারবো না, সেটা আপনাকে করতেই হবে। তারপরে উনি 1 মাস করার পর আর করতে চাইনি। পরে আমি ওনাকে সব কিছু খুলে বললাম যে আমার এই অবস্থা, আমার শরীরের এই অবস্থা, আপনি একটু আমাকে হেল্প করেন, আপনি কাজ না করলে আমি কোথায় যাবো, আপনি জানেন যে বাচ্চাদের নিয়ে সামলানো কতটা কঠিন। তার উপরে আবার নিজে অসুস্থ, এতগুলো বাচ্চা কাপড় চোপড় ধোয়া, ঘর দোর করা, সেগুলো তো আমি করতে পারবো না। আপনি যাই করেন সেগুলো আমার জন্য অনেক কাজে আসে, প্লিজ কাজটা ছাইড়েন না, কাজটা করেন, কষ্ট করে হলেও করেন। তো এভাবে করে রিকোয়েস্ট করার পরে উনি করলো। এখন সামনে করলেই হয়। উনি যেভাবেই করে কাজ করুক, 0.5 ঘন্টা বা 20 মিনিট, মানে যত কম সময়ে কাজ শেষ করুক, এতে আমার কোনো আপত্তি নেই। আমার কাজ নিয়ে কথা, আমার কাজ হলেই হবে। কারণ আমি পারবো না কাজ করতে, ঘরদোর অনেক অপরিষ্কার থাকে, কাপড় চোপড়ের স্তূপ হয়ে থাকে। তো এগুলোর থেকে তো এটাই ভালো, তাই না? এই দেখো, প্রথম প্রসঙ্গটা তোমাদের কাছে সম্পূর্ণ বলাই হয়নি, ওই প্রসঙ্গটা এখনও বাকি রয়ে গেল। আগামী ব্লগে তোমার সাথে সব কিছু শেয়ার করবো। আজ এইটুকুই, আগামী ব্লগে দেখা হবে। আল্লাহ হাফিজ।